অস্ত্র ধর, লড়াই কর আমার সঙ্গে। দেখি পদ্মাবতী ছাদের কত ক্ষমতা হয়েছে। এমনিতেই সব কেচোর দল, ভয়ে আধমরা হয়ে আছিস। তোরা নাকি সব লড়াই করবি রাক্ষস রানী মণিমল্লিকার সঙ্গে? এত ক্ষমতা হয়ে গেছে তোদের? লতাপাতা এইভাবে আসতে পেরেছে, জড়িয়ে ধরছে কেন আমাকে? পারুল, এইভাবে কিন্তু আমাকে মারা যাবে না। আমি বুক তলে কেটে তোদের কাউকে ছাড়বো না। সাত ভাই বোনের মিলিত শক্তি দিয়ে তৈরি হয়েছে এই লতা। এই লতা এতটাই শক্তিশালী যে শুধু রাক্ষসী রানী নয়, কেউই এই লতা ছেড়তে পারবে না। ভালো চাষ তো খুলে দেয় লতার বাঁধন, নইলে এবার আমি আমার মায়ার প্রয়োগ করতে বাধ্য হবো। কিন্তু তবে এত বড় সাহস কি ভেবেছিস কি তোরা? এই মায়ার বাধা দিয়ে আটকে রাখবি রাক্ষস রানী মণিমল্লিকাকে? এক্ষুনি পাঁচ পুড়ে ধ্বংস হয়ে যাবে সব। বেশ বেশ, এবার আমিও দেখছি কার কত বড় ক্ষমতা। জ্যান্ত পুড়িয়ে মরবো সব কটাকে। তোমার জারি জুড়ি এবার শেষ রানী মণিমল্লিকা। আর এই দিনটার জন্যে এতদিন আমি চুপচাপ সহ্য করছিলাম, কারণ আমি জানতাম যে মিথ্যে দিয়ে কোনোদিন সত্যকে ঢাকা যায় না। সত্য একদিন না একদিন প্রকাশ পাবে, আর সত্যের ফল সত্যই। এবার আমরা এই রাক্ষসী রানীকে নিয়ে কি করব? মা বাবা, তোমরা বলে দাও কি করণীয় আমাদের? মণিমল্লিকা যা পাপ করেছে তার কোনো ক্ষমা হয় না, কিন্তু এখানেই সব সিদ্ধান্ত না নিয়ে মণিমল্লিকাকে সূর্যনগরের রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হোক। ওইখানে নয় সব সিদ্ধান্ত নেওয়া যাবে। কি বলো পদ্মা? আমারও তাই মত মহারাজ। মানি না, এই সিদ্ধান্ত আমি মানি না পদ্মাবতী, মানি না মহেন্দ্র। ছেড়ে দে আমাকে মহেন্দ্র।
এই মুহূর্তে ছেড়ে দেওয়া হোক, নইলে কিন্তু তোকে পরে পস্তাতে হবে মহেন্দ্র। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। হঠাৎ এরকম দুর্যোগ কেন এলো? মহারাজ, শিবির কোনো নিরাপদ আশ্রয় চলুন। এই খোলা আকাশের নিচে থাকা একদম নিরাপদ হবে না। মানুষজন সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই দুর্যোগকে কাজে লাগিয়ে এবার আমাকে পালাতে হবে। মায়ার সাহায্য নিতে হবে আমাকে। বিষ ধোঁয়া দিয়ে অচেতন করে দেখি পারুল সেনা। আপনি ওই গাছের নিচে যান, আমি এখানেই আছি। ভাই হাওয়া। আমার মায়াকে প্রতিহত করা, এবার তো তোদের আমি পুড়িয়েই মারব। ভাই ভাই সাবধান, ভাই আগুন। এত ক্ষমতা এদের, আমার মায়া এরা বারবার ব্যর্থ করে দিচ্ছে। দেখি এবার এরা কি করে। ভাই জল।
বাঁধনের মধ্যে থেকেও বাঁধন না ছিঁড়েই পালিয়েছে। দেখুন তো মাতা, আমায় চিনতে পারছেন কিনা? কে ঠিক বলেছি কিনা? হ্যাঁ, ঠিক ঠিক মল্লিকাকে আমি যা যা বলি সব শুনি, না বলে না কোনো। আজ অব্দি আমার কোনো কথায় না বলেনি। জানি তো মহারাজ, জানি তো, তাই তো আপনাকেই ধরেছি। আপনি আমার কাজটা করে দিন মহারাজ। আপনি একবার বললে মহারানী আর না করতে পারবেন না। ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। জয় মহারাজ জয়, জয় জয় রাক্ষসী রানী জয়, জয় মহারাজের জয়, জয় রাক্ষসী রানী জয়, জয় মহারাজের জয়। জয় জয় জয়কার হবে আমাদের সারা পৃথিবী জুড়ে। আমি আর মণি মল্লিকা সারা পৃথিবীতে রাজত্ব করব। আমাদের জয় হবে, সর্বত্র আমাদের জয়। তুমি তুমি এখানে কি করে এলে? মণি মল্লিকা কোথায়? সিংহাসন থেকে নেমে আসুন। ওটা আপনার স্থান নয়। পারুল, পদ্মাবতীর মেয়ে পারুল, তুমি এখানেই রাজপ্রাসাদে এই রাজসভায় কি করে এলে? আমি যেই হই আর এখানে যেভাবেই আসি, তা বিচার করা নকল রাজার কাজ নয়। কি? আমি নকল রাজা? হ্যাঁ? এই কথাটা যদি মণি মল্লিকা জানতে পারে তোমাকে আস্ত চিবিয়ে খেয়ে নেবে। সে মণিমল্লিকা আমার সাথে যাই করুক, আপনি এক্ষুনি এই সিংহাসন থেকে নেমে আসুন। আপনি মহারাজ মহেন্দ্র নন, তাই এই সিংহাসনের ওপর আপনার কোনো অধিকার নেই। আপনি নিচে থেকে সরে না এলে আমি জোর খাটাতে বাধ্য হব। তোমার সাহস তো কম নয়। আমাকে সিংহাসনচ্যুত করতে চাও? এই, কে কোথায় আছিস? প্রহরী, এই মেয়েটাকে বন্ধ কর। আমি ওর কাটা মুন্ডু আজই মহারানীকে উপহার দেব। মহারানী খুশি হয়ে যাবে, খুব খুশি হবে, খুব খুশি হবে মহারানী। হুকুম করুন মহারাজ। মল্লিকা, তোকে তুমি সব বললাম, তুই কেন জেদ করে রয়েছিস ওই সূর্যনগরে যাওয়ার জন্য? কারণ সূর্যনগর না ফিরলে আমি আমার শত্রুদের গতিবিধি জানতে পারবো না মাতা, আর তাই সূর্যনগর আমাকে ফিরতেই হবে। কিন্তু এখন গিয়ে কোনো লাভ নেই মল্লিকা। তোকে তো আগেই বললাম, ওই 7 ভাইয়ের এক ভাই যদি না কোনো পাপ কার্যে লিপ্ত হয়, কোনো অন্যায় করে, তুই ওদের ছুঁতেও পারবি না। আর ওই যতদিন 7 ভাই থাকবে, তুই পারুল বা পদ্মাবতীরও কোনো ক্ষতি করতে পারবি না। আপনি একদম ঠিক কথা বলেছেন মাতা, আর তাই তো আমি এই বুড়ির ছদ্মবেশ ধরে যাচ্ছি সূর্যনগর। সেখানে গিয়ে আমি পদ্মাবতীর 7 ছেলের মধ্যে লোভ, হিংসে বা
অন্যরকম পাপ সৃষ্টি করব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে মল্লিকা? এইভাবে কিচ্ছু করা যাবে না। যা ঘটবে সব স্বাভাবিকভাবে ঘটবে। তুই এখন এখান থেকে কোথাও যাবি না বলে দিলাম মল্লিকা। তন্ত্রমাতার খালি বাঁধা বাঁধা আর বাঁধা, কিছুতেই স্বাধীন ভাবনায় একটা কাজ করতে দেয় না। এবার শুরু কর, আমি এখানে বসছি, নে শুরু কর। কি করে খাবো মা? আমরা তো খেতেই জানি না। এতদিন আমরা ফুল হয়েছিলাম, আলো বাতাস জলই তো আমাদের পুষ্টি জুগিয়েছে। জীবনে আমরা যে কখনো কোনো খাবার মুখেই তুলিনি, হাত দিয়ে যে কি করে খেতে হয় সেটাই তো জানি না। তাই তো, ফুল তো আমারই হয়েছে, এই কথা তো আমার খেয়ালই ছিল না। দাঁড়া, আমি তোদের শিখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয়। এইভাবে হাতটাকে মাখতে হয়, তারপরে এরকম করে গ্রাস পাকাতে হয়, আর তারপর মুখে নিয়ে আম আম করে চেবাতে হয়। এসো, হাঁ করো, হাঁ করো। এই তো, এবার আস্তে আস্তে চিবো তো দেখি। তুমি এদিকে এসো, হাঁ করো, এসো এসো, হাঁ করো, আস্তে আস্তে চিবো। আম আম করে চিবো। মা, আমায় ডেকেছো মা? দেখ না, তোর ভাইয়েরা তো কিভাবে খেতে হয় জানেই না। কোনটার পর কোনটা দিয়ে কিভাবে খেতে হয় একটু শিখিয়ে দে তো ওদের। আয় তো। আচ্ছা মা। প্রথম পাতে তেতো খেতে হয়। দেখ তো কেমন লাগে তেতো খেতে। কি কেমন লাগলো খেতে? বাহ, খুব ভালো খেতে। সব কটা ছানা এক জায়গাতেই আছে, এখানে অপেক্ষা করে আগে বুঝে নি কি হচ্ছে, তারপর পরের পরিকল্পনা করা যাবে। পারুল, এখানে ঝাল, নোনতা, তেতো, মিষ্টি সব রকমের স্বাদ আছে, কিন্তু টক তো নেই। কেউ যাও তো, গিয়ে একটু তেঁতুলের টক নিয়ে এসো, বাচ্চারা একটু টকের স্বাদও পাক। এই সুযোগের সদ্ব্যবহার করে মিশে যেতে হবে দাসীদের সঙ্গে। নে, এবার তোরা নিজে হাতে খাওয়ার চেষ্টা কর। মহারানী, তেঁতুলের টক।
অপূর্ব। তেঁতুলের টক যে কোনোদিন এত অপূর্ব হতে পারে আমি না খেলে জানতেই পারতাম না। কে রেঁধেছে এমন অপূর্ব তেঁতুলের টক? আগে কতদিন পর এই ঘরে ফিরলাম, কত স্মৃতি এই ঘরে। সব স্মৃতি যেন মনের মণিকোঠা এখনো এখনো উজ্জ্বল হয়ে আছে, একেবারে স্পষ্ট। বড় প্রিয় ছিল আমার এই আরাম কেদার। পরম শান্তি, সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। কিন্তু এখন আমার বিশ্রামের সময় নয়, অনেক কাজ, আমার অনেক কাজ। ওই জানালাটি বন্ধ কেন? ওই জানালা দিয়ে তো পাখির কলতান আর ফুলের সুঘ্রাণ ভেসে আসতো। কত রাত কেটে গেছে ওই জানালার সামনে দাঁড়িয়ে জ্যোৎস্নার আলো মেখে। সবকিছু আবার আগের মতো চাই আমার। সব যেন তুমি আমার সবকিছু পারো, সবকিছু। আর কোনোদিন তোমাকে আমি নিজের চোখের আড়ালে করব না, কোনোদিন না। তোমার জন্য আমি নিজের জীবনও দিতে পারি পারো। এমন কথা কখনো মুখেও এলো না সেনাপতি মশাই। আমি তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি। তোমায় ছাড়া আমি বা এক মুহূর্ত থাকবো কি করে? আজ এতদিন পর প্রকৃতি মায়ের আশীর্বাদে যখন সবকিছু ভালো হয়েছে, তখন আমাদের স্বপ্ন ঠিক পূরণ হবে। আচ্ছা, বুঝেছি এবার। তার মানে মনের মানুষের দেখা না পেয়ে এতক্ষণ অমন মুখ ভার ছিল পারুল সইয়ের। কি বলছো ওরা? কিছু না। জানতাম আমি
কি করলে হাসি ফুটবে পারুল সইয়ের মুখে, সেই জন্যই তো কায়দা করে টেনে আনলাম সেনাপতি মশাইকে। হুপ হুপ। ভাগ্যিস বানরটাই মুকুটটা নিয়ে এখানে এসেছিল, নাহলে তো তোমার সঙ্গে আমার এখানে দেখাই হতো না। কিন্তু এখন যে আমাকে রাজসভায় যেতে হবে পারো, আজ মহারাজের পুনরায় রাজ্যাভিষেক হবে, অনেক কাজ বাকি। এখন আসি আমি। আমাকেও তো যেতে হবে, মামা এক্ষুনি ডাকবে। তাহলে আসি এখন। মহারাজের জয় হোক। আর কেউ হলে আমি তাকে প্রাণদণ্ডই দিতাম। রাঘবেন্দ্র বীর প্রতাপের পুত্র, তাই আমি তাকে কঠোর শাস্তি দেব না, আমি তাকে কারাদণ্ড দেব, যাবজ্জীবন কারাদণ্ড। সারা জীবন এখন থেকে সে ওখানেই বন্দী থাকবে, এটাই তার শাস্তি। প্রহরী, নিয়ে যাও বন্দীকে। ছেড়ে দাও। না না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। বিধি, এ তোমার কেমন বিচার? একই অপরাধী সেনাপতি মশাইকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমি মুক্ত। আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? সেনাপতি মশাইকে কারাগারে নিয়ে গেলে আমি আর বাঁচব না। চলুন সেনাপতি মশাই। দাঁড়ান। আমাকে আগে মহারাজের সঙ্গে কথা বলতে দাও। এ কি করছেন মহারাজ আপনি? আপনি সেনাপতি রাঘবেন্দ্রকে কারাগারে পাঠাচ্ছেন? হ্যাঁ পদ্মাবতী, আজও ক্ষমাহীন এক অপরাধ করেছে। নেহাত বীর প্রতাপ আমার পরম মিত্র এবং বহুদিন ধরে এই সূর্যনগরকে রক্ষা করে এসেছে, তাই আমি আজ ওকে চরম শাস্তি দেওয়া থেকে বিরত থাকলাম। মহারাজ, শাস্তি যদি দিতেই হয় তাহলে রাঘব পারুল দুজনকেই দিতে হবে। পারুল আপনার কন্যা বলে একই অপরাধ করে এসে ছাড় পাবে, এটা তো হতে পারে না। বলতে চাইছোটা কি তুমি? দীর্ঘদিন ধরে পারুল আর রাঘব দুজনে দুজনকে ভালোবাসে। পারুল রাঘবেন্দ্রর বাগদত্তা মহারাজ, শাস্তি দিলে দুজনকেই দিতে হবে। পারুল, রাঘব, পদ্মাবতী যা বলছে তা কি সত্যি? মহারাজ এতদিন ধরে রাঘব পারুলকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছে, সব কাজে সাহায্য করেছে। রাঘব ছাড়া পারুল কোনোদিন সফল হতে পারতই না। মহারাজ, আপনি ওদের দুজনকে আলাদা করবেন না, ওরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতেই পারবে না। আপনি দয়া করে
ওদেরকে আলাদা করবেন না মহারাজ। অপরাধ যখন করেছে শাস্তি তো ওদের পেতেই হবে পদ্মাবতী। একে অপরকে সারা জীবন সঙ্গ দেওয়ার শাস্তি। অরুন্ধতী, অরুন্ধতী, চোখ খোলো অরুন্ধতী। দেখো মহারাজ রাঘবকে ক্ষমা করে দিয়েছেন। আশীর্বাদ করি তোমরা যেন আগের মতো ভবিষ্যতেও এই একইভাবে চলতে পারো, হাতে হাত দিয়ে। তোমাদের জীবন আনন্দ খুশিতে ভরে উঠুক, অনেক আশীর্বাদ করি। আর এই যে মহাশয় বীর প্রতাপ, আজ থেকে তুমি শুধু আমার প্রাক্তন সেনাপতি বা পরম মিত্র নও, আজ থেকে তুমি হলে গিয়ে আমার পরম আত্মীয়। চলুন মহারাজ, অভিষেক উৎসবের সময় হলো। রাজসভায় সবাই আপনার জন্য অপেক্ষা করে আছে। চলো। সেখানে গিয়ে দেখি কি ঘটছে। দিনে আমি আপনাদের সকলের সামনে সংকল্প করছি যে আমি আমার রাজধর্ম থেকে কোনোদিনও বিচ্যুত হব না। জীবনের শেষ দিন পর্যন্ত প্রজাদের ভালো মন্দ দেখাটাই হবে আমার এক এবং একমাত্র কর্তব্য। খুব শীঘ্রই আমি প্রজাদের দুঃখ দুর্দশা দূর করে আবার সুদিন ফিরিয়ে আনবো এই সূর্যনগরে, কথা দিন। জয় সূর্যনগরের অধিপতি মহারাজ মহেন্দ্রের জয় জয়। জয় সূর্যনগরের অধিপতি মহারাজ মহেন্দ্রের জয় জয়। জয় সূর্যনগরের অধিপতি মহারাজ। এবার কি বাবা তাহলে যুবরাজের নাম ঘোষণা করবেন? কাকে যুবরাজ ঘোষণা করবেন পিতা? যুবরাজ, যুবরাজ হওয়া তো অনেক বড় ব্যাপার। শোনো বাচ্চারা, যুবরাজ যে হবে মহারাজের পর এই সূর্যনগরের সিংহাসনে সেই বসবে। রিমা তখন বলছিল আমাদের মধ্যে যে বড় সেই হবে যুবরাজ, কিন্তু কে বলে দেবে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট? এবার দেখবো রাজ বোধহয় মহারাজ এই বিষয়টা নিজের মধ্যেই রেখেছেন। দেখাই যাক না মহারাজ কাকে যুবরাজ ঘোষণা করেন। একটু ধৈর্য ধরুন, এক্ষুনি সব জানা যাবে।
পুত্রগণ, পারুল, আজ এই রাজসভায় তোমাদের একটি পরীক্ষা দিতে হবে, শক্তির পরীক্ষা। দেখি তো এই কঞ্চিগুলো ভাঙতে পারো কিনা। এ আর এমন কি শক্ত কাজ, পারবো আমরা। হ্যাঁ পারবো আমরা। হ্যাঁ আমরা পারবো পারবো। দেখুন আমরা সব ভেঙে ফেলেছি। ঠিক আছে, তোমাদের জন্য আরেকটা পরীক্ষা বাকি আছে, দেখি তো সেটা পারো কিনা। কি করছে মহেন্দ্র সব? এ আবার কি ধরনের আদিক্ষেতা? কোন দেশে যুবরাজ নির্বাচনের সময় কঞ্চি ভাঙার খেলা খেলতে হয়? মনে হচ্ছে এতদিন কারাগারে বন্দি থেকে তো মহেন্দ্রর মাথাটাই খারাপ হয়ে গেছে। ইচ্ছে করছে গোটা রাজসভাটা মাটির নিচে পুঁতে ফেলে, তাহলে এক মুহূর্তে বাপ মা ছেলে মেয়ে সমেত গোটা রাজ পরিবারটাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা তো হওয়ার উপায় নেই। এই 7 ছেলের মধ্যে কোনো পাপ প্রবেশ করার আগে আমার ক্ষমতাও নেই এদের কিছু করার।